হ্যালো স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম নতুন একটি ক্লাস নিয়ে, নতুন একটি ভিডিও নিয়ে। সেটা হচ্ছে এথিক্সের 4 নম্বর ক্লাস। তোমরা জানো আমরা কিন্তু ইউনিট 3 এ ক্লাস শুরু করে দিয়েছি। ক্লাস 11 নিউ সিলেবাসের, যেটা কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন উভয়ের জন্যই প্রযোজ্য। তো আমাদের দেখতে পাচ্ছ এখানে ইউনিট 3 ডে 3 নাম্বার ক্লাস হয়ে গিয়েছে। তো আজকে আমরা শুরু করব ডে 4 নাম্বার ক্লাস। তো যদি আমরা সিলেবাসটা খেয়াল করি, আমরা কিন্তু আগের দিনের ক্লাসে এই ট্রেডমার্ক অবধি দেখে নিয়েছি। আজ থেকে আমরা শুরু করবো ভায়োলেশন অফ আইপিআর, যেখানে প্লাগারিজম থাকবে, কপিরাইট থাকবে, ইনফ্রিংমেন্ট থাকবে, ট্রেডমার্ক থাকবে, এই সমস্ত থাকবে। ঠিক আছে, তো ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট হবে। তোমরা প্রত্যেকে স্কিপ না করে মন দিয়ে শুনবে, আর যাদের যেভাবে প্রয়োজন নোটস করে নেবে বা বইয়ে দাগিয়ে নেবে। তো আমি কিন্তু আমার এখানে আজকে গৃহপালের বইটাই ফলো করছি। তো তোমরা যে যে বই ফলো করো সমস্ত বই ভালো। নতুন সিলেবাস কোন বই খারাপ খারাপ ভালো বলতে পারবো না, সমস্ত বই নিজেদের মতো বেস দেওয়ার চেষ্টা করেছে। আর আমিও তোমাদেরকে সেখান থেকে বুঝিয়ে দিচ্ছি পড়াগুলো। ঠিক আছে, তো আমরা যদি বই ফলো করি, আমরা এখান থেকে পেটেন্ট তো দেখে নিয়েছি, ট্রেডমার্ক দেখে নিয়েছি। আগের দিন কিন্তু আমরা এই চিহ্নগুলো অবধি দেখে নিয়েছিলাম। ঠিক আছে, ডে 3 নাম্বার ক্লাসে আজকে থেকে আমরা শুরু করব বুদ্ধিভিত্তিক বা মেধাভিত্তিক সম্পত্তি অধিকার লঙ্ঘন বা ভায়োলেশন অফ আইপিআর। আইপিআর এর ফুল ফর্ম কি? ইন্টালেকচুয়াল প্রপার্টি রাইট। আচ্ছা, ভায়োলেশন মানে কি? তোমরা তো প্রত্যেকে আগের ক্লাস অবধি বুঝে নিয়েছো যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি কি, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটটা কি, আর লঙ্ঘন জিনিসটা কি। যে এই প্রপার্টিটাকে মানে লঙ্ঘন করছে আইনটাকে, সেটাই হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটের ভায়োলেশন। ওটাই আজকে আমরা জানবো। ঠিক আছে, পাশাপাশি আমরা নোটসও শেয়ার করব। এই আমাদের নোটস, যেটা আমরা অফলাইনেও পড়াচ্ছি, একই ব্যাপার। আর স্টুডেন্ট, তোমাদের সিলেবাসটা কিন্তু অনেকটাই বড়। ঠিক আছে, এই সিলেবাস ঠিকমতো পড়াতে গেলে শেষ করা খুবই মুশকিল। আমরা যারা অফলাইন টিউশন পড়াচ্ছি, প্রত্যেকে সপ্তাহে 2টো করে ক্লাস পাই। বেশি ক্লাস সম্ভব হয় না, তার মধ্যে পুজো ছিল, বিভিন্ন বন্ধ থাকে, ছুটি ছুটি থাকে। তো তোমরা হয়তো ভাবছো স্যার ভিডিও দিচ্ছে না, সেটা সেটা ব্যাপার নয়। আমার জাস্ট কেবল ইচ্ছাটা এই অধ্যায়টা বাড়িতে শেষ হলো, তো সঙ্গে সঙ্গে তোমাদের কাছে ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমিও খুব কনফিউজ আছি কী করে সিলেবাস শেষ করব, কিন্তু অবশ্যই সিলেবাস শেষ করব যদি তোমরা পাশে থাকো, তোমাদের আগ্রহ থাকে এই ভিডিওগুলোর। তো আমি অবশ্যই ক্লাসগুলো তোমাদের কাছে নিয়ে আসবো। ঠিক আছে, তো শুরু করছি আজকের ক্লাস। আর বেশি কিছু বলছি না, তোমরা সবাই বুঝতে পারছো। মেধা সম্পত্তি অধিকার লঙ্ঘন বা ভায়োলেশন অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট বলতে কি বুঝি আমরা? অন্যের মেধা সম্পত্তি অধিকার লঙ্ঘন করাকে বলা হয় মেধা সম্পত্তি অধিকার লঙ্ঘন। ঠিক আছে, হয়ে গেল, এটুকু লিখলেই হবে। ইহা মূলত কয় প্রকার? ইহা মূলত 3 প্রকার। কি কি? প্ল্যাগিয়ারিজম, কপিরাইট ইনফ্রিগমেন্ট বা কপিরাইট লঙ্ঘন, আর কি ট্রেডমার্ক ইনফ্রিগমেন্ট বা ট্রেডমার্ক লঙ্ঘন। ঠিক আছে, বা তোমরা এটাকে এভাবেও বলতে পারো ভায়োলেশন অফ কপিরাইট, ভায়োলেশন অফ ট্রেডমার্ক। যদি ইনফ্রিগমেন্টটা বলতে খুব কষ্টকর ব্যাপার হয়, আমারও কষ্ট হচ্ছে বলতে। ঠিক আছে, তো তোমরা প্ল্যাগিয়ারিজম বলতে পারো, ভায়োলেশন অফ কপিরাইট বলতে পারো, আর ভায়োলেশন অফ ট্রেডমার্ক বলতে পারো। যদি দেখো আমরা যদি এটাকে বাংলা করি, কী হচ্ছে? কপিরাইট লঙ্ঘন। যেহেতু আমরা এখানে লঙ্ঘনটাকে ভায়োলেশন বলেছি, কপিরাইট লঙ্ঘন, ট্রেডমার্ক লঙ্ঘন ব্যাপারটা একই। তাহলে আইপিআর এর ভায়োলেশন কয় প্রকার? 3 প্রকার: প্ল্যাগিয়ারিজম, ভায়োলেশন অফ কপিরাইট এবং ভায়োলেশন অফ ট্রেডমার্ক। ঠিক আছে, তো দেখো বইও আমাদের তাই আছে, প্ল্যাগিয়ারিজম এমন দেওয়া আছে। ঠিক আছে, এবার আমরা জানতে চাই প্ল্যাগিয়ারিজম ব্যাপারটা কী। ব্যাপারটা কি? প্ল্যাগিয়ারিজম হলো সঠিক অ্যাট্রিবিউশন ছাড়াই অন্যের ধারণা, শব্দ বা কাজকে নিজের মতো করে নিজের নামে উপস্থাপন করা, কোনো উৎস থেকে কপি করা, অনুলিপি করা, ব্যাখ্যা করা এবং অন্যের কাজকে নিজের নাম দেওয়া ইত্যাদি হচ্ছে অন্তর্ভুক্ত হচ্ছে প্ল্যাগিয়ারিজমের মধ্যে। বুঝতে পেরেছো? অন্যের কাজ আমি কপি করে চালিয়ে দিলাম, কিন্তু আমি বললাম যে কাজটা আমি করেছি, সেটা কিন্তু প্ল্যাগিয়ারিজমের মধ্যে পড়ে যাচ্ছে। এটাকে এখন শর্ট করে লিখিয়েছি প্ল্যাগিয়ারিজম বা চৌর্যবৃত্তি কি? মধ্যে কথা চুরি করছে। কি? অপরের সৃষ্টি করা কোনো কাজ নিজের কাজ হিসাবে দাবি করা সংক্রান্ত মেধা সম্পত্তি অধিকার লঙ্ঘনকে বলা হয় প্ল্যাগিয়ারিজম। বুঝতে পেরেছ? আচ্ছা, ইহা কয় প্রকার? 2 প্রকার। দেখো এই গৃহপালের বইটা খুব সুন্দর করে দেওয়া আছে, কি ইচ্ছাকৃত প্ল্যাগিয়ারিজম এবং অনিচ্ছাকৃত প্ল্যাগিয়ারিজম বা আনইনটেনশনাল প্ল্যাগিয়ারিজম। বুঝতে পারলে? মানে একটা ইচ্ছাকৃত হয়ে যায়, অনেক সময় তুমি কিছু পোস্ট করলে সেটা হয়তো অন্য কেউ একবার ইউজ করেছে, এটা অনিচ্ছাকৃত হতে পারে। ঠিক আছে, আচ্ছা, ইন্টেনশনাল আর আনইনটেনশনাল হয়ে গেল। আচ্ছা, এবার তোমরা এটা একটু বই থেকে পড়ে নিতে পারো।
কি বলছে, ইচ্ছাকৃত প্ল্যাগিয়ারিজম বা চুরি হলো অন্যের লেখা, কাজ, শিল্পকর্ম ইত্যাদি বুদ্ধিভিত্তিক সম্পত্তি সরাসরি নিজের নামে ব্যবহার করা। হয়ে গেল, আমরা নাম দেখেই বুঝতে পারছি ব্যাপারটা কি। আর অনিচ্ছাকৃত কোনটা? অনিচ্ছাকৃত চুরি হলো অন্যের লেখা, কাজ, শিল্পকর্ম ইত্যাদি বুদ্ধিভিত্তিক সম্পত্তি অজান্তে ব্যবহার করা বা অসতর্কতার কারণে তাকে উপযুক্ত স্বীকৃতি না দেওয়া এবং সেগুলোকে নিজের নামে উপস্থাপন করা, এটা হচ্ছে অনিচ্ছাকৃত প্ল্যাগিয়ারিজম। ঠিক আছে, বুঝতে পেরেছ? আচ্ছা, এবার প্ল্যাগিয়ারিজমের একটি উদাহরণ কি আছে? সম্পূর্ণ চুরি, দুর্ঘটনাজনিত চুরি, উৎসভিত্তিক চুরি। জাস্ট তোমার পড়ে নেবে, আমি আর কিছু বলছি না। মধ্যে কথা প্ল্যাগিয়ারিজম যদি তোমরা বুঝতে পারো ব্যাপারটাকে, তবে তোমরা এগুলো এমনি বুঝে যাবে। ঠিক আছে, আচ্ছা, সেলফ প্ল্যাগিয়ারিজম বা নিজের তথ্য থেকে চুরি ইত্যাদি। ঠিক আছে, আর নোটসেও একই ব্যাপার করানো হয়েছে। একটা উদাহরণ দাও। যেমন উদাহরণ আমি এখানে কী লিখেছি, অন্যের তৈরি কাজ নিজের নামে ব্যবহার করা, কপিরাইট করা তথ্য নিজস্ব সৃষ্টি বলে দাবি করা, ছবি, গান, ভিডিও এমনভাবে তৈরি করা হয় যেন সাথে আসলটির সাথে হুবহু মিলে যায়, এ সমস্ত কিছুই হচ্ছে প্ল্যাগিয়ারিজমের উদাহরণ। এবার একটা প্রশ্ন এখান থেকে পড়তে হবে, কীভাবে প্ল্যাগিয়ারিজম আমরা বন্ধ করতে পারি। কীভাবে বন্ধ করতে পারি? যখন কোনো কিছু যেমন টেক্সট, নোট, ছবি ইন্টারনেট থেকে নেব, তখন মূল সোর্সটিকে স্বীকৃতি দেবো, মানে আমি এটা কোথা থেকে কপি করেছি লিখে দেবো, কপিড ফ্রম এই সাইট, কপিড ফ্রম ওই সাইট। ঠিক আছে। 2 নম্বর, গবেষণাপত্র তৈরির সময় বিভিন্ন লেখকের তৈরি কাজের রেফারেন্স দেওয়া হয়, যেমন কোন বই থেকে আমি কপি করছি, কোন বই থেকে আমি নিচ্ছি, রেফারেন্স দেওয়া হয়। সব থেকে ভালো কাজ হলো আমরা মূল বিষয়টিকে বুঝে নিয়ে লেখা। সবচেয়ে ভালো ব্যাপার কি, আমি আর কিছু মানে কোনো কথা কপি করলাম না, আমি ব্যাপারটা বুঝে নিয়ে নিজের মতো করে লিখছি, এটা হচ্ছে সবচেয়ে ভালো উপায়। এইভাবে কিন্তু আমরা প্ল্যাগিয়ারিজমটা বন্ধ করতে পারবো। বুঝতে পেরেছ? আর তোমাদের অবশ্যই বলছি, যেটুকু আমি শর্ট নোট দিচ্ছি এটুকু তো অবশ্যই পড়বে। আর যদি সম্ভব হয়, যদি প্রত্যেকের কাছে বই তো অবশ্যই আছে, প্রত্যেকে অবশ্যই ভালো করে বইয়ের সমস্ত পয়েন্ট পড়বে। যত বেশি পড়বে জানবে, তত তোমাকে নিজে বানিয়েও লিখতে পারবে বা তোমাদের মিস হবে না কোনো কিছু। ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্ল্যাগিয়ারিজম। এবার আমরা দেখবো কপিরাইট লঙ্ঘন। খুব ভালো জিনিস, কপিরাইট লঙ্ঘন ব্যাপারটা কি? কপিরাইট তোমরা বুঝে গিয়েছো। কপিরাইট লঙ্ঘনটা কী করে হচ্ছে? কপিরাইট আইন সৃষ্টিকর্তাকে তার সৃষ্টির ওপর একচেটিয়া অধিকার প্রদান করে, যেমন তার সৃষ্টি, পুনঃ উৎপাদন, বিতরণ, ব্যবহার, প্রদর্শন ও সুরক্ষিত রাখা ইত্যাদি। তাই সৃষ্টিকর্তা বা কপিরাইট মালিকের অনুমতি ছাড়া এই সুরক্ষিত কাজের ব্যবহারটাই কপিরাইট লঙ্ঘন। ব্যাপার একই হচ্ছে। এই ধরনের কপিরাইট লঙ্ঘন কপিরাইট হোল্ডারের মানহানি, ক্ষতি বা ধ্বংস ডেকে আনতে পারে। তবে কপিরাইটের মেয়াদ একটি নির্দিষ্ট সময়ের জন্য কার্যকর হয়। ওই মেয়াদের পর কাজটি পাবলিকের ব্যবহারে উপযোগী হয় এবং তার কোনো অনুমতি লাগে না। আচ্ছা, কি কি কাজে কপিরাইট লঙ্ঘিত হতে পারে দেওয়া আছে। উপন্যাস, গল্প, যে কোনো সাহিত্যকর্ম, ফটোগ্রাফি, ফিল্ম, কম্পিউটার সফটওয়্যার, এ সমস্ত বা অন্যান্য ক্ষেত্রে কপিরাইট লঙ্ঘন হতে পারে। এবার তো নোটসটা খেয়াল করে নাও। কপিরাইট লঙ্ঘন বলতে কী বোঝো? অন্যের কপিরাইটের কাজ সৃষ্টিকর্তার অনুমতি ছাড়া ব্যবহার করাকেই বলা হয় কপিরাইট ইনফ্রিংমেন্ট। উদাহরণ কি? সিনেমা হলে সিনেমা কপি করা। তোমরা দেখবে এখন যে কোনো মুভি বেরোনোর আগে হল প্রিন্ট মানে রেকর্ডিং হয়ে বেরিয়ে যাচ্ছে, এটা কপিরাইট লঙ্ঘন করা হচ্ছে। কপিরাইটেড পাইরেটেড সফটওয়্যার বিক্রি করা। ঠিক আছে, মানে ডুপ্লিকেট সফটওয়্যার বিক্রি করে দিচ্ছে, আসল সফটওয়্যারকে নকল করে সফটওয়্যার বানিয়ে দিচ্ছে। প্রকৃত ওয়েবসাইট থেকে সফটওয়্যার ডাউনলোড না করে অন্য কোনো সাইট থেকে ডাউনলোড করা, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা কপিরাইট লঙ্ঘন করছি। আর এই সমস্ত কাজ কিন্তু আমরা অজান্তেই বা জেনে বুঝেও করে থাকি, যাতে একটু খরচা কম হয়। এই সমস্ত কাজ কিন্তু হয়ে থাকে, তোমরা অনেকেই জানো, যা তোমরা অ্যাপস ইউজ করো অনেকেই জানো। ঠিক আছে, আচ্ছা, এবার কী বলছে, কোন কোন কাজের ওপর কপিরাইট লঙ্ঘন হতে পারে। এই যেটা আমি বই থেকে পড়লাম, উপন্যাস, গল্প, ফটোগ্রাফি, ফিল্ম, কম্পিউটার সফটওয়্যার। অন্যান্য ক্ষেত্র মধ্যে কী আছে? বিল্ডিং প্ল্যান, ডেটাবেস, সাউন্ড রেকর্ডিং, এমনকি স্থাপত্য, নকশা সহ বিভিন্ন ধরনের কাজের ক্ষেত্রে কপিরাইট লঙ্ঘন হতে পারে। ঠিক আছে, তাহলে আমার কপিরাইটের কাজটা হয়ে গেল। এবার দেখবো আমরা হচ্ছে কপিরাইট লঙ্ঘনের জন্য কী কী শাস্তি হতে পারে। এটা বই থেকে তোমার পড়ে নিও। জেল হতে পারে, জরিমানা হতে পারে, ফাইন হতে পারে, বিভিন্ন ক্ষেত্রে শাস্তির ব্যবস্থা দেওয়া আছে আইনে। ঠিক আছে, এবার কপিরাইট সম্পর্কে কয়েকটি ভুল ধারণা কি? আমরা প্রত্যেকে কপিরাইট সম্পর্কে কতগুলি ভুল ধারণা আছে, সেগুলি হচ্ছে কি, কপিরাইটের মালিককে স্বীকৃতি দিলে কিন্তু আমরা তার কন্টেন্ট ব্যবহার করতে পারি, এটা একটা ভুল ধারণা। ঠিক আছে,
অলাভজনক যে কোনো কাজে বা অলাভজনক কাজ হিসাবে দাবি করে আমরা যে কোনো কপিরাইটযুক্ত কন্টেন্টকে ব্যবহার করতে পারি। অন্যান্য ক্রিয়েটাররা যা সবসময় করছে তাই আমরাও এটি কন্টেন্ট হিসাবে ব্যবহার করতে পারি। সিনেমা হল, টিভি বা রেডিও বা কোনো কন্টেন্ট নিজের রেকর্ডের অংশ হিসেবে ব্যবহার করতে পারি। কোনো কিছুতে উল্লেখ করা ইচ্ছাকৃতভাবে কপিরাইট লঙ্ঘন হয়নি। আচ্ছা, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা কপিরাইট সম্বন্ধে ভুল ধারণা আমাদের মধ্যে আছে। এগুলো সবই উদাহরণের মধ্যে পড়ে যাচ্ছে। আমরা কী করে কপিরাইট লঙ্ঘন করতে পারি, ব্যাপারটা একই। তোমরা যদি এটা পড়ো, যেটা আমি এখানে বলেছি কীভাবে কপিরাইট লঙ্ঘন হচ্ছে, আর এই ব্যাপারটা পুরোটা একই আছে, ঠিক আছে। এবারে আমরা দেখবো ট্রেডমার্ক লঙ্ঘন। ট্রেডমার্ক মানে কারো লোগোকে কপি করা। দেখবে তোমরা বর্তমানে বাজারে বিসলারি জল খুব দামি একটা ব্র্যান্ড ছিল, সেই বিসলারিকে কপি করে বিসলারি, বিসলেরি বা BIS এর বদলে BES, মানে বোতলের কভারটাকে সেম রেখে বিভিন্ন নামে ওরা বিক্রি করছে। এর ফলে কী হচ্ছে, যখন তুমি ট্রেনের কথা জার্নি করছো, ট্রেন থামলো, হট করে দোকানে গেলে বিসলারি দেখে নিয়ে নিলে, কিন্তু জাস্ট পরে তুমি কেনার পর দেখতে পাচ্ছ বিসলারি ওইটা আসল বিসলারি নয়, বাদামটা চেঞ্জ আসে, ঠিক আছে। এমন অনেক ক্ষেত্রে কিন্তু এইভাবে ওদের লোগোটাকে ইউজ করা। যেমন দেখো স্যামসাংয়ের লোগো আমরা এটা, তো এখন কেউ যদি এর বদলে যদি ইউ করে দেয় স্যামসাং, কেউ অনেকে ধরতে পারবে না, ঠিক আছে। আমরা তো আমাদের মনে একটা লোগো মানে কপি হয়ে যায়, যে এটার লোগো এরকম হবে, এটার লোগো এরকম হবে। এবার লোগোর মধ্যে কেউ যদি কোনো ছেড়খাড় করে তবে কিন্তু আমরা সবাই ধরতে পারবো না। এইভাবে কিন্তু ট্রেডমার্ককে লঙ্ঘন করা হচ্ছে। তো কী বলেছে, ট্রেডমার্ক লঙ্ঘন হলো কোনো কোম্পানির নিবন্ধিত ট্রেডমার্ক বা চিহ্ন অনুমোদন ছাড়াই অন্য কোম্পানি ব্যবহার করে, যা গ্রাহকদের মধ্যে সম্ভাব্য বিভ্রান্তির দিকে পরিচালনা করে, ঠিক আছে। ট্রেডমার্কগুলি কোনো কোম্পানির শনাক্তকরণ হিসেবে কাজ করে এবং তাদের বাজার অন্যদের থেকে আলাদা করে। তো জানি আমরা ট্রেডমার্ক ছাড়া তো কোনো কোম্পানি হিসাবে জানতে পারবে না। যেমন দেখো, আমার যে ঘোষ কম্পিউটার একাডেমি, এটা আমার লোগো। তোমরা হয়তো মানে কোথাও যদি এই লোগোটা দেখতে পাও, সঙ্গে সঙ্গে মনে চলে আসবে না এটা আমাদের ঘোষ কম্পিউটার একাডেমির লোগো, ঠিক আছে। এবার কেউ যদি এটাকে কপি করে তবে কী হবে, মানে আমার ব্র্যান্ডটাকে কেউ কপি করে নিচ্ছে, এরকমই ব্যাপারটা হয়ে যাবে। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছ, মানে অন্যের লোগোকে নিজের নাম করে ইউজ করা। আচ্ছা, এবার ট্রেডমার্ক থেকে আমাদের পড়তে হবে, এখান থেকে কী পড়তে হবে দেখিনি একবার। ট্রেডমার্ক লঙ্ঘন বা ট্রেডমার্ক ইনফ্রিংমেন্ট বলতে কী বোঝো? ট্রেডমার্ক লঙ্ঘন হলো কোনো কোম্পানির নিবন্ধিত ট্রেডমার্ক বা চিহ্ন অনুমোদন ছাড়াই যখন অন্য কোনো কোম্পানি ব্যবহার করে, যা গ্রাহকদের মধ্যে সম্ভাব্য বিভ্রান্তির দিকে পরিচালনা করে, তাহলে ট্রেডমার্ক লঙ্ঘন। এবার ট্রেডমার্ক কী করে লঙ্ঘিত হয়? যখন কোনো প্রতিষ্ঠান বা অন্য কোনো প্রতিষ্ঠানের ট্রেডমার্ক সরাসরি নকল করে বা চিহ্নের রং পরিবর্তন করে নিজের পণ্য হিসেবে ব্যবহার করে, এভাবে লঙ্ঘন হয়। যদি নিবন্ধিত চিহ্নটি অন্য কোম্পানির বিজ্ঞাপনে ব্যবহার করা হয়, এভাবে কিন্তু ট্রেডমার্ক লঙ্ঘন হয়। এবার ট্রেডমার্ক লঙ্ঘনে কী কী উপায় আছে? ট্রেডমার্ক আইন সম্পর্কে জানতে হবে আমাকে। রেজিস্টার্ড ট্রেডমার্কের সাথে মিল আছে এমন ট্রেডমার্কে আবেদন করা উচিত নয়। এভাবে কিন্তু আমরা ট্রেডমার্ক লঙ্ঘনটাকে আমাকে অ্যাভয়েড করতে পারি, বুঝতে পেরেছ? আর আমরা যদি বই থেকে দেখে কী আছে, ট্রেডমার্ক কীভাবে লঙ্ঘিত হয় খুব ভালো মতো দেখে নেবে, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বারটা দেখে নেবে, ঠিক আছে। আর ট্রেডমার্ক লঙ্ঘনে কী কী শাস্তি আছে এটা একবার তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। নিশ্চয়ই শাস্তিগুলো আছে, এবার জাস্ট দেখে নেবে। এটুকু ছিল হচ্ছে আমাদের ট্রেডমার্কের ব্যাপার। তো আমরা কিন্তু আজকে সিলেবাস থেকে এই 3টা পার্ট জানলাম, প্ল্যাগারিজম কী, কপিরাইট কী, ট্রেডমার্ক ইনফ্রিংমেন্ট কী। তো আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি। আর একটা ক্লাসে কিন্তু আমরা এই চ্যাপ্টারটা শেষ করে দেবো, যেখানে আমরা জানবো হচ্ছে ওপেন সোর্স সফটওয়্যার কী, লাইসেন্সিং কী, ক্রিয়েটিভ কী, জিপিএল অ্যাপ আছে, এই সমস্ত কিছু আমরা পরের ক্লাসে জেনে আমরা এই চ্যাপ্টারটা শেষ করে দেবো, ঠিক আছে। তো খুব শীঘ্রই আসছি তো ক্লাস নিয়ে, তোমাদের লাইক ও কমেন্টের আশায় আছি। ভিডিও কেমন লাগলো জানিও, শেয়ার করো। বাই, গুড নাইট।